সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আর সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলের সকল দর্শক বন্ধুদের স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল হাসান, উপসহকারী কৃষি অফিসার, শেরপুর সদর, শেরপুর। দর্শক বন্ধুরা, আপনারা যারা পেঁয়াজ চাষ করেছেন, একটা বিষয় খেয়াল করলে দেখবেন পেঁয়াজের চারা রোপণের পর থেকে বাড়ন্ত পর্যায়ে এমনকি ফসল তোলার আগ পর্যন্ত যে সমস্যাটা প্রায় জমিতে লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে পেঁয়াজের পাতার একেবারে ডগার দিক থেকে ক্রমশই শুকিয়ে নিচের দিকে নামতে থাকে। আর এই অবস্থায় যদি আপনি বসে থাকেন, তাহলে কিন্তু ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে সমস্ত গাছ আপনার হলুদ রঙের হয়ে শুকিয়ে মারা যাবে। আপনি যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই রোগের আক্রমণে ৪১ থেকে ৪২% পর্যন্ত পেঁয়াজের কন্দের ফলন কমে যাবে। কারণ হচ্ছে এই যে দেখুন, পেঁয়াজের এই কন্দ বা গুটি, এটি কিন্তু দুভাবে খাবার গ্রহণ করে বড় হতে থাকে। প্রথমত হচ্ছে নিচের শিকড় দ্বারা, আর দ্বিতীয়ত হচ্ছে উপরের পাতার দ্বারা। আপনি জমিতে খাবার দিয়েছেন, বিভিন্ন ধরনের সার প্রয়োগ করেছেন, ঠিক আছে, কিন্তু এই পাতাগুলো শুকিয়ে যাওয়ার কারণে যদি সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করতে না পারে, অর্থাৎ একটি পেঁয়াজের বাল্ব বা গুটি পরিবর্তিত পাতা থেকে সঞ্চিত খাদ্য গ্রহণ করে পেঁয়াজের কন্দ গঠিত হয় বা বড় হয়। একমাত্র সূর্যের আলোর সাহায্যে ক্লোরোপ্লাস্টযুক্ত পেঁয়াজের পাতায় সালোক সংশ্লেষণ ঘটলে এই প্রক্রিয়া থেকে যে সামান্য গ্লুকোজ উৎপন্ন হয় তা স্টার্চ দানায় রূপান্তরিত হয় এবং পেঁয়াজের কন্দে বা বাল্বে জমা হয়। পেঁয়াজের নিচের অংশে শিকড় থাকে এবং বাল্ব খাদ্য সঞ্চয় করে। এভাবে পেঁয়াজের গুটিকে বড় করতে সাহায্য করে থাকে। কিন্তু পেঁয়াজের পাতাগুলো যদি কোনো কারণে আপনার অজান্তেই শুকিয়ে মরে যায়, তাহলে কিন্তু এর ব্যাঘাত ঘটে। তাহলে দেখা যাচ্ছে পেঁয়াজের গুটি বড় হওয়ার আগেই যদি পাতাগুলো শুকিয়ে মারা যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু অটোমেটিক আপনি ফলনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু কথা হচ্ছে এই যে পেঁয়াজের পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো আর ঠিক হবে না। তাহলে কি এভাবে রেখে দিবেন? অবশ্যই ঠিক হবে না। তাহলে কি করবেন? পাতাগুলো উপর থেকে যতটুকু পড়ে গেছে সেখানেই স্টপ করে দিন বা থামিয়ে দিন, আর একটুও যাতে বেশি না হয়। তাহলে আর ফলনে তেমন ক্ষতি হবে না। এছাড়াও যে সকল চাষি ভাইদের জমিতে পেঁয়াজের পাতা পোড়া রোগ আক্রান্ত হয়নি, সে সকল চাষি ভাইরা কোন ধরনের পরিচর্যা করবেন সেই বিষয়ে আলোচনা করব ভিডিওর শেষের দিকে। তাহলে বাংলাদেশ ও ভারতবর্ষের দর্শক বন্ধুরা, আসুন জেনে নিই একটা স্প্রের মাধ্যমে কিভাবে পেঁয়াজের এই সমস্যাটা আটকানো যায়। পেঁয়াজের এই পাতা পোড়া রোগ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে ভিডিওর তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক বন্ধুরা, মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওর তথ্যগুলো যদি আপনার প্রয়োজনীয় মনে হয়, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আর এই ভিডিওর কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং নতুন নতুন আপডেট সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলুন প্রথমে জেনে নিই পেঁয়াজের পাতাগুলো কি কারণে উপরের দিক থেকে এভাবে শুকিয়ে মারা যায়। তাহলে এই রোগ নিয়ন্ত্রণ করতে আপনার খুবই সহজ হবে। দর্শক বন্ধুরা, পেঁয়াজের এই পাতা পোড়া রোগ সাধারণত দুটো কারণে হয়ে থাকে। এর একটি হচ্ছে ছত্রাকের আক্রমণ এবং আরেকটি হচ্ছে বিভিন্ন ধরনের চূষক পোকার আক্রমণ, যে কারণে আপনার পেঁয়াজের পাতাগুলো পুড়ে শুকিয়ে যেতে পারে। দর্শক বন্ধুরা, যখন দেখবেন শীতের সময় রাতের বেলা পেঁয়াজের পাতায় শিশির জমে এবং দিনের বেলায় 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে আর 80 থেকে 90% উচ্চ আর্দ্রতা থাকে, তখন ওই আল্টারনারিয়া পুরি ও স্টেম ফাইলিয়াম বট্রায়োসাম নামক ছত্রাক দুটি কুয়াশায় ভেজা পেঁয়াজের পাতায় আক্রমণ করে থাকে। এই ছত্রাকের আক্রমণে প্রথমে পাতায় ক্ষুদ্র ক্ষুদ্র পানি ভেজা হালকা বেগুনি রঙের দাগের সৃষ্টি হয়। দাগগুলি বৃদ্ধি পেয়ে বড় দাগে পরিণত হয়, আর তখনই দেখবেন আক্রান্ত পাতা ক্রমান্বয়ে উপরের দিক হতে শুকিয়ে খড়ের মতো হয়ে যায়। পাতা বা কাণ্ডের গোড়ায় আক্রান্ত স্থানের দাগ বৃদ্ধি পেয়ে হঠাৎ পাতার কাণ্ড ভেঙে পড়ে। এ রোগ পেঁয়াজের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। এটি আপনার যে কোনো বয়সে গাছের পাতা ও কাণ্ড আক্রান্ত হয়ে থাকে। অধিক আক্রমণে পরবর্তী সময়ে পেঁয়াজে ফুলও আসে না এবং ফলনও কম হয়। তাহলে আপনার পেঁয়াজের জমিতে যদি এরকম পাতা পোড়া রোগের লক্ষণ দেখা যায়, তাহলে ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করবেন পাইরাক্লোস্টোবিন 5% প্লাস মেটিরাম 55% গোত্রের ছত্রাকনাশক, যেমন BASF এর কেব্রিওটপ। এই ছত্রাকনাশকটি উভয় দেশেই পাওয়া যায়। এটা বাংলাদেশের দর্শক বন্ধুরা এইরকম মোড়কে পেয়ে যাবেন। এই ছত্রাকনাশকটি বাংলাদেশ অটো ক্রপ কেয়ার লিমিটেড বাজারে সরবরাহ করে থাকেন। আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা কেব্রিওটপ ছত্রাকনাশকটি এইরকম মোড়কে পেয়ে যাবেন এবং এটি আপনারা পেঁয়াজের পাতা পোড়া রোগ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে, যা বহু সংখ্যক ছত্রাক রোগের আক্রমণ থেকে ফসলকে কার্যকরভাবে সুরক্ষা প্রদান করে থাকে এবং গাছকে সবুজ ও সতেজ করে ফলন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে। দর্শক বন্ধুরা, এছাড়াও প্রোপিনেপ 70% গোত্রের ছত্রাকনাশক, যেমন বায়ারের অ্যান্ট্রাকল 70 WP, এটি বাংলাদেশের দর্শক বন্ধুরা এরকম মোড়কে পেয়ে যাবেন। আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এই ছত্রাকনাশকটি এরকম মোড়কে পেয়ে যাবেন এবং এটি আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে।
এটি পেঁয়াজের পার্পল ব্লচ বা পাতা পড়া রোগ খুবই কার্যকরভাবে দমন করে। জমিতে রোগের আক্রমণের আগেই অথবা আক্রমণের প্রাথমিক লক্ষণ দেখার পরই ব্যবহার করবেন। সকালে পাতায় জমে থাকা শিশির শুকিয়ে গেলে তারপর স্প্রে করতে পারেন, অথবা পরন্ত বিকেলের দিকেও স্প্রে করতে পারেন। কোনোভাবেই দুপুরের প্রখর রোদে স্প্রে করতে যাবেন না। স্প্রে মেশিনে মিশ্রণ তৈরি করার আগে প্রথমে আলাদা ছোট পাত্রে অল্প পরিমাণ পানিতে পরিমাণ মতো অ্যান্ট্রাকল নিয়ে লেই তৈরি করে নেবেন। তারপর উক্ত লেই স্প্রে মেশিনে ঢেলে নির্দিষ্ট পরিমাণ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দ্রবণটি তৈরি করে নেবেন। অতঃপর জমিতে এমনভাবে স্প্রে করবেন যাতে গাছের সমস্ত পাতা ভালোভাবে ভিজে যায়। এই ছত্রাকনাশক দুটোর মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক ফসলে মাঠে রোগ দেখা দেওয়ার সাথে সাথে 7 থেকে 10 দিন পর পর্যায়ক্রমে 3 বার প্রয়োগ করবেন। তাহলে পেঁয়াজের এই পাতা পড়া রোগ নিয়ন্ত্রণে সর্বোচ্চ রেজাল্ট পাবেন। দর্শক বন্ধুরা, এই যে পেঁয়াজের পাতার উপরের দিকে শুকিয়ে গেছে, তার নিচের দিকে ভালোভাবে খেয়াল করে দেখুন বিভিন্ন ধরনের শোষক পোকার রস শুষে খাওয়ার ফলে বিভিন্ন ধরনের স্পট সৃষ্টি হয়েছে। এগুলো হলো পেঁয়াজের থ্রিপস পোকা। স্ত্রী পোকা সরু এবং গায়ের রং হলুদ, আর পুরুষ পোকা গাঢ় বাদামি রঙের হয়ে থাকে। বাচ্চা পোকা হলুদ অথবা সাদা রঙের হয়ে থাকে। এদের পিঠের উপর লম্বা দাগও দেখা যায়। এসব পোকা 2 থেকে 3 মিলিমিটার লম্বা হয়ে থাকে। এই ধরনের শোষক পোকা রস খাওয়ার ফলে বিভিন্ন ধরনের স্পটের সৃষ্টি হয় এবং পরবর্তী সময়ে এই স্পটের মধ্যে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয়। ফলে পাতায় শালক সংশ্লেষণ প্রক্রিয়া বাধা সৃষ্টি হয়ে পাতায় বাদামি রঙের দাগ সৃষ্টি হয় এবং অধিক আক্রমণে পাতা শুকিয়ে যায় ও ঢলে পড়ে। ফলে পেঁয়াজের কন্দ বা রাইজোম আকারে ছোট ও বিকৃত হয়। এই ধরনের সমস্যা থেকেও যাতে একটা সুরক্ষা দেওয়া যায়, সেজন্য ওই ছত্রাকনাশকের সাথে একটা কীটনাশক মিশিয়ে স্প্রে করবেন। তাহলে এই সমস্যাটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। শোষক পোকা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করবেন ইমিডাক্লোপ্রিড গোত্রের বায়ার কোম্পানির কীটনাশক, যেমন বাংলাদেশের দর্শক বন্ধুরা কনফিডর নামে পেয়ে যাবেন, এবং এটি আপনারা প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন। আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এই কীটনাশকটি অ্যাডমায়ার নামে পেয়ে যাবেন। এটি পাউডার ফর্মে রয়েছে বিদায় পরিমাণে কম লাগে, এবং এটি আপনারা প্রতি 10 লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। ইমিডাক্লোপ্রিড গোত্রের কীটনাশক কীটপতঙ্গের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, তাদের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করে এবং অবশেষে তাদের মৃত্যুর দিকে নিয়ে যায়। দর্শক বন্ধুরা, এই কীটনাশক এবং ছত্রাকনাশকের সাথে 80% সালফার মেশাবেন। সালফার হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির থিওবিট 80WG, আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এটি সিনজেন্টা কোম্পানির থিওনিউট্রি নামে পেয়ে যাবেন। এই সালফার প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এই সালফার 3 ভাবেই কাজ করে: সার, ছত্রাকনাশক ও মাকড়নাশক হিসেবে। এই সালফার শাকসবজির মাকড়, পাউডারি মিলডিউ, উইল্ট এবং পাতার জলসানো রোগ সহ বিভিন্ন যৌগ রোগ দমনে অত্যন্ত কার্যকরী। এর বিশেষ বৈশিষ্ট্য হল বেশি সংখ্যক কীটনাশক ও ছত্রাকনাশকের সঙ্গে এর মিশ্রণযোগ্যতা রয়েছে। এছাড়াও এই সালফার অধিক বিস্তরণ ক্ষমতা সম্পন্ন এবং স্প্রে করার পর গাছের গায়ে লেগে থাকার 18 গুণ সম্পন্ন। তাই স্প্রে করার পর সর্বোচ্চ রেজাল্ট পাওয়া যায়। দর্শক বন্ধুরা, আপনার পেঁয়াজের জমিতে যদি এই পাতা পড়া রোগ না থাকে অথবা যদি আক্রমণ কম লক্ষ্য করা যায়, তাহলে শুধুমাত্র মেনকোজেব 80% গোত্রের যে কোনো ভালো কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ছত্রাকনাশক হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন বেবিলন এগ্রি সায়েন্সের ম্যাকজেপ 80WP অথবা বায়ার কোম্পানির ডাইথেনাম 45। আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এর পরিবর্তে ব্যবহার করতে পারেন কুরটেবা এগ্রো সায়েন্সের ডাইথেনাম 45। প্রতি লিটার পানিতে 2.5 থেকে 3 গ্রাম হারে এটি আপনারা 7 থেকে 10 দিন ব্যবধানে স্প্রে করবেন। তাহলে পেঁয়াজের পাতা পড়া রোগ সহ পাতা পচা, ঢলে পড়া, অ্যানথ্রাকনোজ, পাউডারি মিলডিউ ইত্যাদি রোগ বালাই আক্রমণ করতে পারবে না। এটি আপনার ফসলকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। দর্শক বন্ধুরা, ডাইথেনাম 45 ছত্রাকনাশক যেহেতু পাউডার ফর্মে আছে, তাই স্প্রে মেশিনে দেওয়ার আগে আলাদা ছোট কোনো পাত্রে প্রয়োজনীয় পরিমাণ ডাইথেনাম 45 পানিতে মিশিয়ে ভালোভাবে লেই তৈরি করে নেবেন। তারপর স্প্রে মেশিনে দ্রবণটি ভালোভাবে তৈরি করে নেবেন। অতঃপর সমস্ত জমিতে গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন, তাহলে সর্বোচ্চ রেজাল্ট পাবেন। এবং আরেকটি বিষয় ভালোভাবে খেয়াল রাখুন, প্রতি 10 লিটার পানিতে যে পরিমাণ ঔষধ মেশাবেন তা অবশ্যই প্রতি 5% জমিতে স্প্রে করবেন, তাহলে সর্বোচ্চ রেজাল্ট পাবেন। দর্শক বন্ধুরা, বালানাশক স্প্রে করার আগে অবশ্যই জমিতে সুষম মতে সার প্রয়োগ করবেন এবং জমিতে রসের ঘাটতি অনুযায়ী পরিমিত সেচ ব্যবস্থাপনাটা চালিয়ে যাবেন। তাহলে এই সমস্যাটা আর থাকবে না এবং আপনি পেঁয়াজের সর্বোচ্চ পরিমাণে ফলন পাবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই। আপনি যদি এই ভিডিওতে উল্লেখিত তথ্য প্রয়োজনীয় মনে করেন এবং বিভিন্ন ফসলের রোগবালাইয়ের প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চান, তাহলে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আধুনিক কৃষি উন্নয়নের সাথে পাশে থাকুন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।